হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে অনেক কিছু দেখেছি। মানে দেখলাম কেন বলছি, আমি সকাল থেকে একটা ভিডিও দিতে পারিনি। দুপুর গড়িয়ে সন্ধে গড়িয়ে গেল, এই ভিডিওটা রাত্রে যাবে। এখন সন্ধ্যাবেলা শ্যুট করে রাখছি আর কি, কারণ সারাদিন বাড়ির বাইরে ছিলাম, ভীষণ ব্যস্ত ছিলাম। অনেক কন্টেন্ট এসে দেখতে পাচ্ছি, কিন্তু আমি করে উঠতে পারিনি। তবু চেষ্টা করব এই ভিডিওর মধ্যেই সবটা নিয়ে আলোচনা করার। তাই বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো যাই হোক, একটা জিনিস জানতে পারলাম যে বুঝতে পারলাম যে গামলা কিন্তু নতুন সাথী সঙ্গী আবার জুটিয়ে নিয়েছে। মানে এই বিয়েবাড়ি থেকেই জুটিয়ে নিয়েছে। মানে একদিনের সাথী হোক, দুদিনের সাথী হোক, বা কয়েক ঘন্টার সাথী হোক, ওর তো মানে লাস্টিং পিরিয়ডটা ভীষণ কম। কারণ কেন বলছি, বিয়েবাড়িতেই সেটা দেখলাম, সেটা তো বলবো। তার আগে বলি, ফোকলা, এই আজকে দেখতে পাচ্ছি ফোকলাকে নিয়ে ভীষণ কন্টেন্ট হচ্ছে। কারণ লেলো বুড়ি বলছে যে, মানে জলন বুড়ি, সে বলছে যে বাচ্চা নাকি ওই তোমার মাল রিকভারির দিন বাচ্চা নাকি ও নিতে চেয়েছিল, এবং বসিরহাট কোর্টে নাকি বাচ্চা পাওয়ার জন্য কেসও করেছিল এবং রিট ফাইল করেছিল। বাবা, যে বাচ্চা পাওয়ার জন্য এত লড়াই করেছে, সে কিনা ডিভোর্সের জন্য শর্ত, নাহলে ডিভোর্সটা হবে না, যেন তেন প্রকারণে ডিভোর্সটা চাই, সেই জন্য বাচ্চাকে অ্যাডভোকেট মারফত বাচ্চার মানে কি বলবো অধিকার সেটা ছেড়ে দিল, যে মানে কিনা এত করেছে। আর এত করেও কোথায় কোন দেশের আইন আছে আমি জানি না, আমাদের ভারতীয় আইনে মনে হয় এরকম নেই যে অতটুকু বাচ্চা সে তার মায়ের কাছে যেতে পারবে না, বা থাকতে পারবে না, বা দেখা করতে পারবে না, প্রকৃত যদি সে আইনি পথে হাঁটে। যাই হোক, এগুলো নিয়ে ভীষণ চচ্চড়ি হচ্ছে। এবং মাল রিকভারির দিন নাকি বাচ্চা নিতে চেয়েছিল। আচ্ছা, ভিডিওটা কি আমরা চশমা পরে দেখেছিলাম? মানে আমাদের কি প্রত্যেকের সেই সময় ছানি হয়েছিল? ও যে সাফাই গাইতে আসছে, লেলোবুড়ির কথা বলছি, মানে ও কি করে বলে? ও নিজে কি বলবো কোন জগতে বাস করে জানি না। কারণ আমরা দেখেছিলাম, পুলিশ অফিসার জিজ্ঞেস করেছিলেন, যিনি ছিলেন মাল রিকভারির সময়, তিনি জিজ্ঞেস করেছিলেন বাচ্চা কোথায়, বাচ্চা। তখন বলেছিল বাচ্চা ছেলে ছেলে তো আমার একার। বাচ্চার বাবা বলেছিল ছেলে তো আমার একার। তখন কিন্তু বাচ্চার মা একটাই কথা বলেছিল, দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে আমি দেখব, সেটা কিন্তু পুলিশ প্রশাসনের কাছে একবার রিকোয়েস্টও করেনি, দেখতে চায়ওনি। এবং বাচ্চার দিদা তখন কি বলেছিল, যে এই তো এখানেই ছিল, তো তারপরে পাশে রেখে আসলো। বাচ্চাটা অত লোকজন, গ্রামবাসীরা ছুটে এসছে, পুলিশ টুলিশ গাড়ি টাড়ি দেখে বাচ্চাটা ভয় পেয়ে কেঁদেছিল, আমরা শুনেছিলাম। মানে ওদের মুখ থেকেই শুনেছিলাম, বাচ্চাটা ভয় পেয়ে কান্না করছিল। তখন খুব ছোট ছিল, এখন অনেকটা বুঝতে শিখেছে। তো কান্না করছিল বলেই কিন্তু বাচ্চার বাবা পাশে রেখে এসেছিল পাশের বাড়িতে। আর সেটা কিন্তু বাচ্চার দিদা দেখেছিল। পুলিশের জিজ্ঞাসা করাতে বাচ্চা দিদাই বলছে এই তো এখানেই ছিল। ওই যখন ছিল মানে এই মালের মতন, কোনো জিনিসপত্রের মতন, এই তো এখানেই ছিল, তারপরে কোথায় যেন হারিয়ে গেল, এরকম একটা ব্যাপার যেন। তো এই তো এখানেই ছিল। তখন কিন্তু দিদা বলো, বাচ্চার মা বলো, কেউ কিন্তু জড়িয়ে ধরে আদরও করেনি। কিন্তু আজকে বলছে মাল রিকভারের দিন বাচ্চা চেয়েছিল, দেয়নি। আরে বাবা, পুলিশ প্রশাসন সঙ্গে ছিল, সবচেয়ে বড় কথা হচ্ছে সেটাই, যে মাল রিকভারির দিন মাল এত কিছু পেয়ে গেল, বাচ্চাকে কেন পেল না? কারণ থানায় তো শুনেছিলাম, তাহেরপুর থানাতে সেই দিনই, সেই 17ই আগস্টের রাত্রেই নাকি পুলিশ অফিসার বলেছিল আপনি বাচ্চা নিয়ে আসুন। যখন ওরা বাচ্চা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, তখন আবার পুলিশ অফিসারই থানা থেকে ফোন করে বলেছিল না, এখন বাচ্চা লাগবে না, যখন নেবে তারা বলবে, এখন প্রয়োজন নেই। মানে সেই প্রয়োজনটা আজও আসেনি, 2 বছর হতে চললো, সেই প্রয়োজনটা আজও আসেনি। কিন্তু কি কথা হচ্ছে না, লেলো বুড়ি বলছে, কার কথার উপর ভিত্তি করে বলছে না, ফোকলা, হয়তো ফোকলার। কারণ ফোকলার রেকর্ডিং থেকেই শুনলাম, ফোকলা বলছে বসিরহাট কোর্টে কেস করেছিল। মানে আমার কথা হচ্ছে, আমি মা, আমার বাচ্চা সবসময় আমার সাথে থাকবে। হ্যাঁ, তো এটাই স্বাভাবিক। সব মানে আইন বলো, সমাজ বলো, সব জায়গায় এটাই স্বাভাবিক। এমন এমন কি খারাপ পরিস্থিতি এলো, এমন কি মানে মরণবাচন পরিস্থিতি এলো, যেখানে মা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারলো, কিন্তু বাচ্চাকে সেই পরিস্থিতির মধ্যে ফেলে রেখে আসলো। যদি আমি ধরে নিই ওদের কথা অনুযায়ী যে পরিস্থিতি খারাপ ছিল বলে সেই রাত্রে বেরিয়ে আসতে পারেনি, আমার মনে হয় ওদের গাড়িতে আসবার জন্য সিটে জায়গা ছিল না, মানে সোনা বাবার বসবার জায়গা হতো না, ওই জন্য আনেনি আর কি। তো যাই হোক, তো মা আবার যবে গাড়ি টাড়ি কিনবে, তখন আবার ওই বাচ্চাকে আনতে যাবে। জাস্ট যোগ করলাম। তো যাই হোক, এবারে হচ্ছে কথা যে
একটা কথা শুনলাম যেটাকে আমার মানে অমাবস্যা দেবীর ওপর না আমি কি বলবো সেটা মানে ভাবতেও আমার অবাক লাগে। ফোকলার থেকে শুনলাম ফোকলার অ্যাকাউন্টে নাকি 3-4 মাসের টাকা জমা পড়েছে। মানে মেয়েটা কি বোকা, মানে আমি গামলার কথা বলছি, ও কি বোকা নাকি শুধুমাত্র শারীরিক সুখ ওকে যে দিতে পারবে তার কাছে ও সবটা বিলিয়ে দিতে পারে। মানে ওর অ্যাকাউন্ট মানে যাবতীয় সব কিছু টাকা পয়সা সেভাবেই হয়তো সবাই ওর কাছ থেকে লুটে পুটে নিয়েছে। নাহলে ও ইউটিউব করছে, ওর কি বলবো খাটুনি, ওর ব্লগ, ও মুখ দেখাচ্ছে, তখনও পর্যন্ত কিন্তু ফোকলা ওর ব্লগে মুখ দেখায়নি, আজও পর্যন্ত দেখায়নি। তাহলে ওর ব্লগের টাকা, অ্যাকাউন্টে টাকা, 3-4 মাসের টাকা, সেটা কেন ওর অ্যাকাউন্টে জমা পড়বে? তাহলে সব কিছুই ব্যাংকের এবং ইউটিউবে যে সমস্ত অ্যাডসেন্স হ্যানা ত্যানা সমস্ত রয়েছে সবটাই কিন্তু পরিচালনা করতো বা করে ফোকলা। সেই জন্যই ফোকলা টাকা উঠিয়ে নিতে পেরেছে। এবং ফোকলা যেটা বলল যে সেই পেমেন্টের 60%, 1 মাসের 60% টাকা নাকি মানে অমাবস্যার অ্যাকাউন্টে চলে গেছে। মানে অমাবস্যাও কীভাবে টাকাকে চেয়েছে বলেই আজকে দেখছি বিয়ে বাড়িতে যখন অমাবস্যা পৌঁছলো তখন দেখলাম ছেলের বউ আনতে গেছে, বউ খুব খুশি শাশুড়ি মা এসছে বলে। অ্যাকচুয়ালি ভালোবাসা দিলে তবেই ভালোবাসা পাওয়া যায়, এটা সত্যি কথা। আর মেয়ে মনে হয় সেভাবে ভালোবাসা দিতে পারেনি, শুধুমাত্র টাকা বিলিয়েই ভালোবাসা দিতে চেয়েছিল। তো সে কারণে মাও সেই টাকাটাকেই ধরে নিয়েছে, আসল জায়গাটা আসল পয়েন্ট ধরে নিয়েছে। তো সেক্ষেত্রে মেয়েরও মায়ের প্রতি সে টান নেই। কি বলল, দিদি ঘুমোচ্ছে, অর্থাৎ গামলা কিন্তু ঘুমোচ্ছে। দেখো রাত জেগে বরযাত্রীর বাসে মানে এসেছে ফিরেছে, তারপরে কিন্তু ওই একই সাথে কিন্তু ওর বৌদিও ফিরেছে, কিন্তু বৌদিও দেখো ড্যাং ড্যাং করে কিন্তু শাশুড়িকে আনতে চলে গেছে স্টেশনে, বৌদি আর দাদা, কিন্তু ও ঘুমোচ্ছে। ওর যে মায়ের প্রতি কোনো ফিলিংস নেই। অ্যাকচুয়ালি মা কেন, যার সন্তানের প্রতি ফিলিংস থাকে না, তাহলে এত বড় বয়সে যেখানে 5 বছর মাকে ছাড়া ছিল, তারপরে 1 বছর 7 মাস মাকে ছাড়া ছিল, ওর মানে কি আউট অফ সাইট আউট অফ মাইন্ড এরকম একটা ব্যাপার। তো ফিলিংস তো মরে যাওয়ারই কথা। যেখানে নিজের পেট ফেরে বাচ্চা জন্ম দিয়েছে সেখানে সেই বাচ্চার প্রতি কোনো ফিলিংস নেই, তো সেখানে মায়ের প্রতি ফিলিংস, সেটা ভাবাটাই আমার ভুল। তো সেক্ষেত্রে অমাবস্যার কথা বলছি যে মানে পেমেন্ট যে ঢুকতো সেই পেমেন্টের 60% টাকা অমাবস্যাকে ট্রান্সফার করতে হতো গামলার। হ্যাঁ, এটা কিন্তু বকও বলেছিল, 50,000 60,000 যখন যেরকম ডিমান্ড করতো সেই রকমভাবে দিত টাকা। তো একটা কথা আমার মনে হচ্ছে, অনেকে ওর প্রথম স্বামীকে বলে না চোর চোর, 5 লাখ টাকা চুরি করেছে, যদিও ওটা চুরি নয়, যদিও ওটা জয়েন্ট অ্যাকাউন্টে বাচ্চার স্বার্থেই, বাচ্চার ভবিষ্যতের স্বার্থেই রাখা আছে। তো সেখানে প্রথম স্বামীকে চোর চোর বলা হতো, আর দ্বিতীয় স্বামী সে তো ফোকলা, সে তো একেবারে চোর, একদম কি বলবো শিলমোহর পড়ে গেছে। তাহলে যদি ওরা দুজন চোর হয়, প্রথম স্বামী দ্বিতীয় স্বামী যদি চোর হয়, তাহলে তো এই অমাবস্যা মানে গামলার মা তো ডাকাত, একেবারে কি বলবো মানে এইভাবে মেয়ের থেকে ডাকাতি করে নিয়েছে, এইভাবে মেয়ের থেকে লাখ লাখ টাকা ডাকাতি করে নিয়েছে। আচ্ছা আমরা কি জানি, যদি আমাদের কোনো অসময় হয় আমরা কাদের কাছে হাত পাতবো? আমাদের হাজব্যান্ডের কাছে প্রথম, যেহেতু আমাদের হাজব্যান্ড বর্তমান, কিন্তু ওর যা সিচুয়েশান সেখানে দুটো হাজব্যান্ড থাকা সত্ত্বেও ওর কাছে নেই। তাহলে ওর কোনো সমস্যায় পড়লে, অর্থনৈতিক হোক, মানসিক হোক, শারীরিক হোক, কার কাছে হাত পাতবে? বা যে কোনো মানে হাত পাতা বলো, একটু মানে স্নেহের হাত বলো মাথায়, বা অর্থের দিক থেকেও যে কোনো দিকে কোনো মানসিক সান্ত্বনা বলো, যেটাই বলো সেটা কার কাছে করবে? যেহেতু হাজব্যান্ডের ওই রকম সিচুয়েশান, মানে এই রকম পরিস্থিতির মধ্যে রয়েছে, দোটানায় রয়েছে, সেহেতু কে প্রথম? মা। মেয়ে যেহেতু, মা হচ্ছে বড় বন্ধু, তাই তো? তো সেক্ষেত্রে মাই যদি এরকম ডাকাতি করে, মেয়ের থেকে টাকা পয়সার লেনাদেনা করে সম্পর্ক হয়, তো সেখানে তো খুব সমস্যা। সেখানে সত্যিই মেয়েটি এই জন্যই বকে গেছে। বাবা মায়ের সঠিক শিক্ষা যেমন নেই, ছোট থেকে ছিল না, পরবর্তীকালেও যে বাবা মা সাহারা হয়ে দাঁড়াবে, সাহারা হবে, বাবা মা কি বলবো ওকে সঠিক পথ দেখাবে, সেটাও করেনি। শুধু তুই নিজের সম্মান ব্যাচ, তোর চরিত্র ব্যাচ, তোর নোংরামি ব্যাচ বেছে বেছে যে ইনকাম করবি, তার থেকে 50%, 60%, 80% আমাদেরকে দিলেই আমরা খুশি, আর কিছু চাই না, তুই যেভাবে খুশি রোজগার কর। এইটা হচ্ছে এদের মন মানসিকতা। মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। কিন্তু এই যে মানে লেলোবুড়ির কথা, এটা তো মানলাম, কারণ বকবাবুও বলেছিল যে প্রথম দিকে যখন ইনকাম করতো তখন 30-40 হাজার টাকা মাসে মাকে দিতে হতো,
মায়ের শর্ত ছিল, যেটা দালালের কাছ থেকে শুনেছিলাম, মানে ওই সুদালাল, তো তার কাছ থেকে শুনেছিলাম মায়ের বক্তব্য ছিল আমাকে ব্লগে মুখ দেখাতে গেলে পার ব্লগ হিসেবে টাকা দিতে হবে, মানে ব্লগে মুখ দেখাতে গেলেও মেয়েকে টাকা দিতে হবে। আর মেয়ে জানে আমাকে একা একা ব্লগ বেশি দিন টানা যায় না, ওই মায়ের দাঁত কেলানি হাসি দেখাতে হবে, তাই মাকে টাকা দিয়ে ব্লগে আনা। আজ যেটা জানলাম, যেটা হচ্ছে পেমেন্ট ঢুকলে তার 60%, ভাবতে পারো। যাই হোক, দুই স্বামী চোর, ওদের কথা অনুযায়ী আমি বলবো ওর মা ডাকাত। ওর মা ডাকাতনি, সরি আমি জেন্ডার ভুল করে ফেলছি, ডাকাতনি। তো এবার লেলোবুড়ির একটা কথা বলি, যে মানুষ ভুলে যায়নি, মানুষের কাছে সেই মাল রিকভারির সিন বা সেই ভিডিও ফুটেজ প্রত্যেকের কাছে পরিষ্কার। আজও আমাদের কাছে না জল জল করে ভাসে চোখের সামনে, অনেকের সামনে, যারা দেখেছি সেই সময়ের ভিডিও বা যাদের কাছে ডাউনলোড রয়েছে, অনেকের কাছে আছে, আমার কাছেও আছে। আমি না বলার পরে না আবারও ভিডিওটা দেখলাম, যে সত্যিই তাই। হ্যাঁ, মানে এগুলো, মানে কি বলবো, এগুলো হচ্ছে শুধু মানুষকে ভুল বোঝানোর চেষ্টা। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানুষের স্মৃতিশক্তি এত কম নয়। লেলোবুড়ির যেমন স্মৃতিশক্তি কম, ও ভাবে সবাই ভুলে গেছে, চলো আরেকবার একটুখানি আমি টুপি টাপ্পা পরিয়ে তাপ্তি তাপ্তা মেরে আমি একটুখানি অন্যরকম বোঝাবার চেষ্টা করি, কিন্তু সেটা নয়। যতই বলুক ফোকলা যে আমি বাচ্চা নিতে রাজি ছিলাম, আমি বাচ্চা নেব, আমি আমার বাবা মাকে ম্যানেজ করে রেখেছি, হ্যান করেছি ত্যান করেছি, ফোকলা যতই যাই বলুক, কারণ আমরা শুনেছিলাম যে ফোকলার বাবা মা বলেছিল আমরা বৌমাকে মেনে নিলেও, বউ হিসেবে মেনে নিলেও, যেহেতু রোজগার করে তাই মেনে নেবে, আমরা কিন্তু বাচ্চাকে মেনে নেব না। এটা মেনে নেওয়া সত্যিই কষ্টকর। একে হচ্ছে বিয়েওয়ালা বউ নিয়ে আসছে, সেটা মানাটাই কষ্টকর, তবু ঠিক আছে রোজগেরে মেনে নেব, কিন্তু সন্তানকে মেনে নেব না। কিন্তু আজকে ফোকলা নিজেকে ইনোসেন্ট, নিজের ইমেজ একদম সুন্দর, একেবারে উদার মনোভাব নিজের রাখার জন্য ও আজকে বলছে আমি ওর ছেলেকে আনলে আমি ওর ছেলেকেও মানুষ করতাম, আমি ওর ছেলেকেও মানুষ করতাম। আরে ভাই, তোকে কে মানুষ করে তার ঠিক নেই, তোর খাওয়া পড়াই জোটা তো এতদিন গামলা, তার ঠিক নেই, তাহলে তুই আবার ছেলেকে কি মানুষ করবি? তো এই হচ্ছে ব্যাপার, এটা গেল একটা ব্যাপার। এবারে আসি হচ্ছে বিয়েবাড়ি। আমরা বিয়েবাড়ি দেখলাম, পাট করে আসছে বিয়েবাড়ি। তো আজও দেখলাম বাসে করে যাচ্ছে, বুঝতে পারলাম বর্ধমান ঢুকলো, তারপর দুর্গাপুরে বিয়েবাড়ি। এবং এই বিয়েবাড়ির যত না বিয়ের আচার অনুষ্ঠান দেখিয়েছে, তার চাইতে বেশি সময় ধরে বাসের ভেতরকার দৃশ্য আমরা দেখেছি, যেখানে কিনা বস্তি কালচারের মতো নাচা গানা চলেছে। হ্যাঁ, গান চলেছে, ছি 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 রে ননি ছি, তারপরে চল ছাইয়া 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 চলেছে, আর নেশা নেশা নেশা। তো সেখানে এই গামলার সাজগোজ দেখে সবাই, মানে কি বলবো, ব্যঙ্গ করেছে, যেখানে ও দুঃখ প্রকাশ করতে চাইছে যে আমি সাজগোজ এরকম করছি, মানে বিয়েবাড়ির সাজ, বুঝতে পারছো? এর চাইতে ও ঘোষবাড়ি মোষবাড়ি গেলে, রিসর্টে গেলে, মেলা দেখতে গেলে বেশি সাজে। ওর সাজ দেখতে পাচ্ছ, নো লিপস্টিক, নো কানের, নো গলার, কিচ্ছু নাই। মানে ও বোঝাতে চাইছে আমি খুব দুঃখে আছি। মানে ওই ছেলের ব্যাপারটা রিসেন্ট ঘটেছে, তো ওই মুখ ফুটে বলে ফেলেছে যে আমি কোর্টে নিতে চাই না, কোর্টে বাচ্চা নিতে চাই না, অ্যাডভোকেট মারফত বলে দিয়েছে যেহেতু, তাই ও বোঝাতে চাইছে আমি সত্যি ছেলে পাইনি বলে খুব দুঃখে আছে। মানে 5 জনকে বোঝাতে চাইছে, ওর মানে যে আশেপাশের 5 জন আছে। কিন্তু সেখানে যে তোর নাচ দেখলাম বাসের মধ্যে, সেই নাচ দেখে কি লোকে বলবে? তো যাই হোক, ও সাজগোজ করবে না, ওই বিধবাদের মতনই ও সেজে থাকবে, যে যতই বলুক না কেন। অলরেডি 2-3খানা ব্লগ চলে এলো, সবই ওরকম সাজ, মানে বিয়ে কেটে গেলে ওই রকম সাজে। আচ্ছা, যে চুড়িদারটা পরেছে, চুড়িদার না কুর্তিটা পরেছে, ওটা তোমাদের সেই সার্কাসে দেখবে, আমরা যখন সার্কাস দেখতে যাই, জোকারগুলো যেরকম পরে না, তাপ্তি তাপ্তা হলুদ নীল সবুজ গোলাপি এরকম তাপ্তি মারা ড্রেসগুলো, জামা প্যান্ট, ও যখন তত্ত্ব নিয়ে হেঁটে যাচ্ছিল, পুরো না আমার ঠিক ওই টাইপের মনে হচ্ছিল সার্কাসের কোনো ড্রেস এনে ও পরে ফেলেছে। আচ্ছা, এত ভালো ভালো কুর্তি থাকতে কেনাকাটা তো প্রচুর করেছে, অতীতেও করেছে, সুন্দর সুন্দর কুর্তি কিনেছে, মানে এর চাইতে সুন্দর, এই সার্কাস মার্কা জামার চাইতে সুন্দর। তো সেখানে ওই কুর্তিগুলো না দিয়ে এই সার্কাস মার্কা জামাটা পরেই কদিন আগে কেনাকাটা করতে গিয়েছিল, মানে ওদের বাড়ি থেকেই, বাপের বাড়ি থেকেই কেনাকাটা না কোথায় একটা গেল, মানে এই আশেপাশেই ঘুরতে গেল, মেলা ফেলা মনে হচ্ছে, তো গেল। তো সেখানে আবার এই জামাটা পরেই বিয়ে বাড়ি, মানে ওর এত দৈন্যদশা চলছে বুঝতে পারছি না, নাকি সবটাই ওই দেখাওয়া যাকে বলে। তো ওই জামাটা পরাতে আমার ওটাই মনে হয়েছে যে একদম মানে ওই ছাপকা ছাপকা, মানে কি বলবো, ওই সার্কাসের ড্রেসের অনুযায়ী, সত্যি কথা বলছি। আর ওর নাকে যদি ওই কদিন আগে সেই মিউ বিড়াল সেজেছিল না, বিড়াল সেজেছিল, ওর মুখের ওপরে আর্ট করছিল সবাই বাড়িতে থাকতে, তো ওরকম যদি নাকের মধ্যে একটু লাল লাল মতো একটুখানি রং টং করে, গালে একটু লাল লাল, পুরো একদম জোকার লাগতো, পুরো জোকার লাগতো, সার্কাসে সেই জোকারগুলোর মতোই লাগতো, ড্রেসটা একদম ওই রকম লাগছে। তো যাই হোক, বিয়েবাড়ি পৌঁছে গেছে এবং সেখানে দেখলাম
বিয়ের কিছু নিয়মকানুন দেখলাম, যেটা দেখে আমার মনে হলো কি বাবা এটা কেমন করে বিয়ে, মেয়ে হেঁটে হেঁটে আসলো, ওপরে ছাউনি দেওয়া, আমাদের যথাসম্ভব পিঁড়িতে করে নিয়ে আসে, তারপরে 7 পাক হয়, তারপর মালা বদল। তো সেরকম দেখলাম না, আচার নিয়মটা বেশি কিছু দেখায়নি। বিয়েতে বসে যে হাতের ওপর হাত রেখে গামছা দিয়ে সেই করে সমস্ত যেটা হস্তবন্ধন যেটাকে বলে, সেসব কিছুই দেখতে পেলাম না, নাকি দেখালো না বুঝতে পারিনি। কিন্তু যে আচার নিয়মটুকু যেটুকু দেখলাম সেটুকু দেখে কেমন একটা অবাঙালি অবাঙালি টাইপ বিয়ে মনে হলো। কতবার মালা বদল হলো, তো যাই হোক আমাদের তো 3বারই হয় জানি। তো কতবার হলো, আমার একটু কেমন খটকা খটকা লাগলো। তারপরে ভিডিও দেখার পর যখন কমেন্ট বক্স দেখলাম, আমি দেখলাম একজন কমেন্ট করেছে যে কী বলে ওটা, বিহারিদের স্টাইলে বিয়ে হচ্ছে, কারণ আমি জানি এটা বিহারিদের স্টাইলে বিয়ে হয়। মেয়েটি কি নন বেঙ্গলি? তো নতুন বধূকে খারাপ লাগলো না দেখতে, অবশ্য বিয়ের দিনে সবাইকেই সুন্দর লাগে। তো সেক্ষেত্রে তো বললো এটা বিহারি স্টাইলে বিয়ে, উনি লিখেছেন বিহারি স্টাইলে বিয়ে। আমি স্টাইল বলতে পারবো না, বাট আমাদের হিন্দু মতে যে বিয়ে, তার কোনো কালচার বা আচার অনুষ্ঠান দেখতে পেলাম না। তো সেক্ষেত্রে যাই হোক, জানি না এখন কার সাথে কীভাবে কী হয়েছে, বিয়েটা কীভাবে হয়েছে তো আমার জানা নেই। তো সেই জন্য এই ব্যাপারটাতে বিশেষ কিছু বলতে পারলাম না। বাট বিয়ের মতো একটা অনুষ্ঠান না, সেখানে আমরা যখন মানে ওরা যখন গিয়ে পৌঁছলো, আমরা নয়, সরি, ওরা যখন গিয়ে পৌঁছলো, তখন দেখলাম বিয়েতে দাদা তখনও বসেনি, নিত বর কোলে একটা, পাশে একটা নিয়ে বসে আছে। তার মানে পুরো বিয়ের অনুষ্ঠানটাই কিন্তু ও ক্যাপচার করতে পারতো, যেগুলো আমাদের হয়। মানে সেই পুরোহিত বসে মন্ত্র পড়ানো, তারপরে 7 পাকে ঘোরা, তারপরে তোমার মানে যেগুলো মালা বদল খুব সুন্দর করে, মানে বিয়ে হচ্ছে, মন্ত্রোচ্চারণ, কন্যাদান, এগুলো তো সুন্দর করে হতে পারতো, মানে তুলতে পারতো। কেন তুললো না? এগুলো কি হয়নি? মানে বিয়ে বাড়ি নিয়ে একটু খটকা খটকা লাগলো আর কি। যাই হোক, সেটা যাই হোক, যে বিয়ে করেছে আর যারা থাকবে, আর নতুন দম্পতির জন্য অনেক অনেক শুভকামনা রইল, এটুকুই বলতে পারি, যেন অন্তত কারোর জীবনটা এই গামলার মতো না হয়। এই হচ্ছে ব্যাপার। আশা করি হবেও না, কারণ ও সাইকো পেশেন্ট, সেটা বোঝাও যায়। কারণ ওর বৌদি ওর চোখের সামনে কি সুন্দর করে লাইফার সঙ্গে সংসার করছে, বোঝা যাচ্ছে একটু একটু ডানা পাখনা গজাচ্ছে, তা এখনও পর্যন্ত করছে। এবং ওর ফিতা বৌদি সবাই বেশ সুন্দর সংসার করছে হাজব্যান্ড নিয়ে। দেখো ওর দুটো হাজব্যান্ড, সঙ্গে কেউ নেই, কেমন যেন একটা কেমন একটা। তো যাই হোক, এবারে হচ্ছে যখন খেতে বসলো, বিয়ে থার পরে যখন খেতে বসলো, তো সেখানে দেখলাম ওর ফিতা বৌদির দাদা, মানে ওর মামাতো দাদা বৌদি এক জায়গায় একটা টেবিলে আর কি, মামাতো দাদা বৌদি, নিজের দাদা বৌদি বসেছে। ও কিন্তু অনেকটা দূরে টেবিলে বসেছে, ও ওদের সঙ্গে খেতে বসেনি, অথচ ওদের সঙ্গে এত আনন্দ, হইচই, নাচানাচি, গানা সব কিছু করলো। কিন্তু খেতে কখন বসলো না, খেতে বসলো কিন্তু দুজন টেবিলে বসেছিল, তারা হচ্ছে পুরুষ, তাদেরকে দেখায়নি। আর খাবার কী সেভাবে হয়েছে, সেভাবে একটুখানি খাবারের পাত দেখালো, সেভাবে দেখালোও না, সেটা ঠিক আছে। কিন্তু ওর সঙ্গে কারা খেতে বসলো, ওর দাদা বৌদি কাদের সঙ্গে খেতে বসেছে সেটা দেখালো, কিন্তু ও কাদের সঙ্গে খেতে বসলো সেটা কিন্তু দেখায়নি। কিন্তু দুজন পুরুষ যে বসেছিল সেটা দেখিয়েছে। তো আমি একজনের কমেন্ট দেখলাম আর কি, তো সেখানে লিখেছে ওখানে গিয়েও কিন্তু ও দুটো নতুন বন্ধু জুটিয়ে নিয়েছে, পুরুষ বন্ধু জুটিয়ে নিয়েছে। তো সেখানে তাদের সঙ্গেই ও খেতে বসেছে, হতে পারে সেই জন্যই ও নিজের টেবিলটাকে ভালো করে ঘুরিয়ে দেখায়নি যে দেখো আমি এদের সঙ্গে খেতে বসেছি, কিন্তু পাশে পুরুষ বসেছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তাই বলছি, নিজেদের দুটো বৌদিকে ছেড়ে ও কেন অন্য পুরুষদের সঙ্গে খেতে বসলো? হতে পারে সেই পুরুষ ওর চেনা পরিচিত কোনো রিলেটিভ, সেটা হতে পারে, কিন্তু ও যে বরাবরই পুরুষ ঘেঁষা, সেটা কিন্তু এটা থেকেও পরিষ্কার। যেখানে যাদের সঙ্গে আছি, দাদা বৌদি, তাদের সঙ্গে তো খেতে বসবো। আমি যখন সিঙ্গেল, আমার যখন হাজব্যান্ডও নাই, বয়ফ্রেন্ডও নাই, প্রেমিকও নাই, কিছুই নাই, তো সেখানে আমি বিয়েবাড়ি গিয়েও নতুন করে কোন পুরুষ এমন জোটালাম যে তাদের সঙ্গেই আমাকে টেবিল শেয়ার করে, মানে একসাথে পাশাপাশি বসে খেতে হবে? সেটা একটু কেমন লাগছে আর কি। যাই হোক, আমার নজর যেমন এড়ায়নি, তেমনি আমি কমেন্ট বক্সেও দেখলাম নজর এড়ায়নি দর্শকদের, একটু কেমন অড লাগলো আর কি। তো পুরুষ বন্ধু জুটিয়ে ফেলেছে কিনা বলতে পারবো না, সেটা রিলেটিভও হতে পারে, কোনো দাদা ফাদাও হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে আমি
নিজের দাদা বৌদি রয়েছে, তারপরে তোমার মামাতো দাদা বৌদি, তারা সব একসাথে বসেছে, আমি কেন দূরে একটা টেবিলে বসেছি অন্যদের সাথে, সেটা একটা প্রশ্ন রয়ে গেল। অনেকে বলবে টেবিলে জায়গা নেই, কিন্তু আরেকটা টেবিল যেখানে ওর সঙ্গেই যারা নাচে পার্টিসিপেট করেছিল আর কি বাসে, তারা কিন্তু একটা অন্য টেবিলে মেয়েরা বসেছে, সেখানেও কিন্তু ও নেই। তো একটু কেমন কেমন লাগলো আর কি। যাই হোক, মানে ও তো একটু পুরুষ ঘেঁষা, মানে পুরুষ দেখলেই একটু কেমন একটা ফিলিংস ওর মধ্যে জেগে ওঠে আর কি। যেমন দাদার শালার শার্টের ওপর হাত বুলিয়ে একটা আলাদা সুখ নিচ্ছিল। দাদার শার্টটা যখন তত্ত্ব গোছানোর আগের দিন, যখন আগের দিন না সেই দিনই মনে হয়, হ্যাঁ আগের দিন দেখাচ্ছিল, আগের দিনের ব্লগে শার্টটার ওপর হাত বোলাচ্ছিল, শার্টটার বুকটা যে জায়গায় হাত বোলাচ্ছিল, একটা আলাদা পরম সুখ ও সুখানুভূতি একটা ও গ্রহণ করছিল। এবং কি বলছিল, এই দাদার শালা ফর্সা ফর্সা, দাদার শালা ফর্সা। মানে কি এগুলো কি কোনো সত্যি মানে রোগ ছাড়া এগুলো কিছু নয়, এগুলো সুস্থ স্বাভাবিক নয়। আর সুস্থ স্বাভাবিক হলে এরকমটা হতে পারে না। তো যাই হোক, বিয়েবাড়ি তারপরে বিয়েবাড়ি থেকে ফিরলো, এবং ওর বাবাও যে বরযাত্রী গিয়েছিল সেটা বুঝতে পারলাম, কারণ বাসে নিজেই বলল বাপি আছে ওখানে, বাপি নেমে যাচ্ছে। তো বর্ধমানে ঢোকার পরে দেখলাম রাস্তায় চা টা এই সমস্ত খেলো, তারপরে বিয়েবাড়ি খাওয়া দাওয়া করে যথারীতি 3:10 আবার ওরা বাসে করে বাড়ি ফিরলো। এবং বাড়ি ফিরে স্নান করতে যাচ্ছে কোথায় না, সেই পাশের বাড়ির দিদির বাড়িতে স্নান করতে যাচ্ছে নাইটি পরে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আসছে, যে বাড়িতে বিয়ে সে বাড়িতে কি বাথরুম নেই, নাকি পাশের বাড়ির দিদির বাথরুমটা এতটাই পছন্দের যে সেখানেই স্নান করতে যেতে হবে, মানে কি নাকি অন্য কোনো ব্যাপার আছে? তার কারণ হচ্ছে মামার বাড়ি গেছি আমি, মামার বাড়িতে মানুষ যতটা বেশি কমফোর্টেবল ফিল করবে তার চাইতে, মানে বাথরুমের মতো জায়গা, তার চাইতে অন্য লোকের বাথরুমে গিয়ে আমি স্নান করবো, আমি 3 দিন ধরেই দেখতে পাচ্ছি। তো সেখানে কথা হচ্ছে বিয়েবাড়ির বাথরুম, অনেকেই বলতে পারে যে বিয়েবাড়ির বাথরুম, তো মানে বিয়েবাড়ির বাথরুম বলতে বাথরুম, বিয়েবাড়িতে এত লোক হয়তো বাথরুম মানে ভর্তি ছিল, মানে লোক ছিল ভেতরে, সেই জন্য বাথরুম ফাঁকা পায়নি। কিন্তু ফাঁকা পেলে তবেই যাব, যদি এতটাই মানে বাথরুমে ভিড় থাকে, ফাঁকা পেলে তবেই যাব, কিন্তু অন্য লোকের বাড়িতে গিয়ে স্নান আবার মানে কি বলবো, কিরম একটা লাগে আর কি। যাই হোক, মেয়ে মানুষ, ছেলেরা গিয়ে করলো পুকুরে টুকুরে এটা ওখানে সেখানে গিয়ে ঠিক আছে, কিন্তু বারেবারেই দেখতে পাচ্ছি পাশের বাড়ির দিদি। তো পাশের বাড়ির দিদির বাড়িতে কি কোনো পাশের বাড়ির দাদা আছে কি? সেই জন্যই কি বারে চলে যাওয়া, চা খেতে চলে যাওয়া, বারবার স্নান করতে চলে যাওয়া, কি জানি সেখানে কানের দুল আনতে চলে যাওয়া, কি জানি কি হচ্ছে। তাহলে কি ওই পাশের বাড়ির দিদির বাড়িতেই কিছু আছে যে যার সঙ্গেই খেতে বসেছিল? মানে পরবর্তীকালে সবটাই জানা যাবে, তাই না? আমাদেরকে ওয়েট করে থাকতে হবে। তো যাই হোক, মানে এটা যে মানে কি বলবো, পরবর্তীকালে যে বিশাল কিছু একটা সম্পর্ক হবে সেটা না। ওই যে সেই সরস্বতী পুজোয় ছোটোবেলায় শুনতাম না, মানে যখন ক্লাস 9-10 ছেলেমেয়েরা পড়ে, ওই সরস্বতী পুজোয় একটু চোখাচোখি, একটু চিঠি ছোড়াছড়ি, মানে ওই সরস্বতী পুজোর দিনেই শুরু, হয়তো সেই দিনেই শেষ, আবার কিছু লাস্টিং করতো। এই রকমই হয়তো বিয়েবাড়িতেই শুরু, বিয়েবাড়িতেই শেষ, অথবা ওর আবার চ্যাটিং চলতেও পারে, হেক্সচ্যাট পরবর্তীকালে চলতেও পারে। এটাই হচ্ছে ব্যাপার, মানে হতেও পারে নাও হতে পারে, এরকম একটা দোদুল্যমান অবস্থায়। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু ভিডিওটা একটাই যেহেতু আজকে ভিডিও দিচ্ছি, তো সেখানে একটা ভিডিওতে এত কিছু বললে তোমাদের আর শুনতে বোরিং লাগবে, বোর হয়ে যাবে তোমরা। তো সেই কারণেই ভিডিওটা এইখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও বলবো, যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।